সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। তোমরা বুঝতে পেরেছো আমরা যে কথাগুলো বলেছিলাম যে তোমরা ভালো করে পরীক্ষা দিতে থাকো, এই খাতা তোমাদের একসময় মূল্যায়ন করা হবে। তো সেই কথাগুলোকে সত্য করে এই মুহূর্তে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তোমাদের যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য আমরা এখন ব্যস্ততা দেখাচ্ছি। তোমরা আজকে অনেক শিক্ষার্থী খাতা জমা দিয়েছো। যারা এখনো পর্যন্ত খাতা জমা দিতে পারোনি তাদেরকে অনুরোধ করব তোমরা আগামীকালকের মধ্যে অবশ্যই খাতাগুলো আমাদের কাছে জমা দিয়ে যাওয়া, এবং তোমাদের এটার উপরে একটা মূল্যায়ন হবে এবং এই মূল্যায়ন কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তা যাই হোক, আমি মনে করছি যে তোমরা এইটুকু অন্তত, তোমাদেরকে আর জুজুর ভয় দেখানোর কিছু নাই। তোমরা অন্তত এতটুকু বুঝতে শিখেছো, এতটুকু বোধ তোমাদের আছে যে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এই লেখাপড়ারও একটা মূল্য আছে। তো সেই জন্য আমি মনে করব যে তোমরা সেই রকম সচেতন হয়ে এখন থেকে আরও একটু গুরুত্ব দিয়ে ভালো করে পড়াশোনা করবে, যেন তোমরা বিপাকে না পড়ে যাও। আমি বাংলা প্রথম পত্রের পর্যায়ক্রমে বেশ কিছুদিন ধরেই বেশ কিছু সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। আমি যদি 10 দিনে যদি 2টা করে সৃজনশীল দিয়ে থাকি তাহলে 10 দুগুণে 20টা সৃজনশীল দিয়েছি। আসলে 20টা সৃজনশীল যদি তোমরা লিখতে পারো বা লিখে থাকো তাহলে অনেকেরই অনেক রকম একটা আত্মবিশ্বাস জন্ম নেবে যে না, আমরা আসলে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারি। তাই যাই প্রশ্নগুলো দেখতেও পারিনি, তোমরা লিখে রাখো। আল্লাহর রহমত করলে আমি ক্লাসে তোমাদের কাছ থেকে খাতাগুলো চেয়ে নিই, আমি একটু চেক ব্যাক করে দেবো। আবার আমি তোমাদেরকে নিজের ভাইবারে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কখন কিভাবে তোমরা খাতাগুলো দিবা, সেটা আমি একটু দেখে দেবো। ইভেন কেউ আমার ব্যক্তিগত ভাইবারেও তোমরা পাঠাতে পারবা আর কি, আমি সেটা বলবো তোমাদেরকে। তা যাই হোক, আমি আজকে ওরকম ঠিক অন্যান্য দিনের ধারাবাহিকতা আমি 2টো সৃজনশীল তোমাদের জন্য উপস্থাপন করব। আমার উপস্থাপন করার উদ্দেশ্য একটাই যে তোমরা এই সৃজনশীল প্রশ্নটা যেন সুন্দর করে লিখে ফেলো। 1958 সালে ইংলিশ চ্যানেল অতিক্রমের সাঁতার প্রতিযোগিতায় মোট 23টি দেশ অংশগ্রহণ করে। সেখানে এ দেশের প্রতিনিধিত্ব করে ব্রজেন দাস। 1958 সালের 18 আগস্ট প্রায় মধ্যরাতে ফ্রান্সের তীর থেকে প্রতিযোগিতা শুরু হয়। প্রচণ্ড প্রতিকূল পরিবেশে মনের অদম্য ইচ্ছায় পরদিন বিকেল বেলায় প্রথম সাঁতারু হিসেবে ইংল্যান্ড তীরে এসে পৌঁছান ব্রজেন দাস। তিনি মোট 6 বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন। তাহলে দেখো, জীবন সঙ্গীত কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ? তোমরা এটা পড়বার সময় নিশ্চয়ই পড়েছো যে এইটা একটি ইংরেজি কবিতার ভাবানুবাদ। আমি নাইবা বললাম, তোমরা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা সেই কবিতা তোমরা শিখে নিবে এবং লিখবে। তোমরা জানো, আমি জানি, সেই জন্য আমি বলতে চাচ্ছি না। আয়ু যেন শৈবালের নীর চরণটি বুঝিয়ে লিখতে বলেছে। আয়ুটা অর্থাৎ মানুষের যে আয়ু, সেই আয়ু যেন শৈবাল হচ্ছে তোমার যে মানে জন্ম নেওয়া, পানিতে জন্ম নেওয়া একটা কচুরি পোনার মতো বা কচু পাতার মতো একটা পাতা গাছ, পাতা বিশিষ্ট গাছ। সেই পাতা হচ্ছে যেমন কচু পাতার উপরে পানি দিলে ধাম করে একটু গড়া লাগলেই পড়ে যায়, ঠিক ওই রকম করে শৈবালের উপরে যে পানি এসে জন্মে, শিশির এসে জন্মে, সেটি সামান্য বাতাসে বা অন্যরকম একটা পানির দোলাতেই সেই শৈবালের পানিটা নিচেই পড়ে যায়। তা আমাদের আয়ুর সঙ্গে ওরকম করে তুলনা করা হয়েছে। আমি বিশ্বাস করতে চাই যে তোমরা এই ধরনের প্রশ্ন তোমরা অত্যন্ত চমৎকারভাবে লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। উদ্দীপকে জীবন সঙ্গীত কবিতার প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো। আসলে এখানে যে ওই তোমাদের জীবন সঙ্গীত কবিতায় বলা হয়েছে যে তোমরা জীবনে শুধুমাত্র আফসোস করে বৃথা সময় নষ্ট করো না, বা সামনের দিকে মানে হতাশার জালে নিমজ্জিত না থেকে জীবনটাকে আশান্বিত করতে হবে, এবং আশান্বিত করার জন্য আমাদের যে যার মতো করে কাজ আমরা যেটা সামনে পাচ্ছি সেটা আমরা চমৎকারভাবে আমাদেরকে করে যেতে হবে, তবেই আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। তা যাই হোক, এটা ছিল তোমাদের এইটার মূল কথা। উদ্দীপকে জীবন সঙ্গীত কবিতার প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করতে বললে আমরা ওই দিকে যাব যে আমরা নেগেটিভ না, জীবনটাকে পজিটিভ নিয়ে পজিটিভ অর্থে জীবনটাকে আমরা উপস্থাপন করব, এবং হতাশায় জালে নিমজ্জিত না করে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেমন এই ব্রজেন দাস করেছিল।
উদ্দীপকটি জীবন সঙ্গীত কবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। হ্যাঁ, এ ধরনের প্রশ্নোত্তর তোমরা, আমি বিশ্বাস করি, সেই নবম শ্রেণী থেকেই লিখে লিখে আসছো। তোমার কোন দিকটাকে প্রতিফলিত করেছে এই উদ্দীপকে? তাহলে এই দিকটা বাদে আরো অনেক দিকই কিন্তু আমার এই জীবন সঙ্গীত কবিতার মধ্যে আছে। তাহলে তুমি সেখানে প্রমাণ করে দেখাই দিবা জীবন সঙ্গীত কবিতার মধ্যে যেহেতু আরো অনেক অনেক ব্যাপার আছে, সেই ব্যাপার মধ্য থেকে শুধুমাত্র একটি বিষয়কে এটা তোমার তুলে ধরেছে। সেই জন্যে নিশ্চয়ই এই উদ্দীপকের মাধ্যমে জীবন সঙ্গীত কবিতার সমগ্র ভাবকে তুলে ধরা সম্ভব হয়নি। তো সেই জন্য এই যে কথাটা বলা হয়েছে উদ্দীপকটি জীবন সঙ্গীত কবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি, এই কথাটা যে অনেক যুক্তিযুক্ত হয়েছে বা যথার্থ হয়েছে সেটা তখন তোমরা প্রমাণ করে বলে দেবে। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো আর তোমরা এরকম প্রশ্ন বারবারই সামনে লিখেছো জীবনে বা লিখছো। তা যাক, এবার আমরা চলে আসি আমার পরবর্তী আরেকটা প্রশ্নে। ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের ওপর। রেস্তোরাঁ থেকে যে ছেলেটা রোজ রেস্তোরাঁর মোড়ে, তাকে দেখলাম শুয়ে আছে রক্তস্নাত শার্ট পরে। আগে চিন্তা করো যে আসলে এই কথাগুলো আমাদের কোন কবিতার সঙ্গে যেতে পারে। যখন ধ্বংসস্তূপ হয়েছে, এখানে সেখানে লাশ পড়ে রয়েছে, সেটা কখনকার ঘটনা? তো যাই হোক, সেটা নিশ্চয়ই তোমরা আমার মনে হয় বুঝতে পেরেছ যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা থেকে আমরা এই জিনিসটা পেয়েছি আর কি। তো যাই হোক, আমরা প্রশ্নে চলে যাই। দগ্ধ ঘরে খুঁটি ধরে কোন বাড়ির বিধবা দাঁড়িয়ে আছে? এ সমস্তও তোমাদের কাছে এখন কোনো প্রশ্ন নয়, তোমরা ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে পারবে। আচ্ছা, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এই অনিবার্যতা কেন? কবিতার মধ্যে যা সে মোল্লা বাড়ির বউ দাঁড়িয়ে আছে তোমার সে খুঁটি ধরে, দগ্ধ ঘরের খুঁটি ধরে, আর এখানে সেই গাজি গাজি বলে চিৎকার করতো কে, মানে অসংখ্য প্রশ্ন এখান থেকে পড়বার মতো আছে। ছোট প্রশ্ন, আমি অন্যান্য দিনের মতো আলোচনা করতে চাচ্ছি না, তোমরা এটা বুঝে পড়ে সেখান থেকে করবে। আচ্ছা, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এই অনিবার্যতা কেন? অর্থাৎ স্বাধীনতা যে আসবেই, স্বাধীনতাকে আসতেই হবে, কবি আসলে অনিবার্য ভাবে, অনিবার্য মানে যেটাকে কোনো রকম নিবারণ করা সম্ভব হবে না, এটা হবেই, এর ব্যাপার ঘটবে না। কেন এরকম করে তিনি এরকম কনফিডেন্সের সঙ্গে কেন এই কথা বলেছেন? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে স্বাধীনতা, এই মানে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য আমাদের এই বাংলাদেশের মানুষ, অসংখ্য মানুষ তাদের জীবন দান করেছে। তারা সেই বর্বর পাকিস্তানিদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং অসংখ্য মানুষ অকাতরে জীবন দান করেছে। কেউ বিধবা হয়েছে, কেউ তার সন্তান হারিয়েছে, কেউ কারো কারো গ্রামের পর গ্রাম বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম করে অসংখ্য মানুষকে নির্যাতনের শিকার করা হয়েছে। তো ফলে কবি আসলে বোঝাতে চেয়েছেন যে এত ত্যাগ এবং এত তিতিক্ষা যে স্বাধীনতার জন্য, যে স্বাধীনতার জন্য মানুষ সবকিছু উৎসর্গ করে দিচ্ছে, সেহেতু এই স্বাধীনতাকে একদিন বাঙালি জাতির কাছে এসে ধরা দিতে হবে, আসতেই হবে। কারণ স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ, অনেক রক্ত ঝরিয়েছি। যাও, উদ্দীপকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কোন আবহটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এখানে যে যেখানে সেখানে লাশ পড়ে থাকা বা ধ্বংসস্তূপ হয়ে যাওয়া, তারপরে সেই রক্তস্নাত শার্ট পরে শুয়ে পড়ে থাকা, তার মানে কি আসলে সে মৃত্যুর মুখে পতিত হয়েছে। তো এই যে উদ্দীপকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কোন আবহটি ফুটে, অর্থাৎ কবিতার মধ্যে যেমন এই যে যেখানে সেখানে লাশ পড়ে থাকা, মানুষকে মেরে ফেলা, তারপর হত্যা করা, তারপরে মানুষের
জীবনকে বিপন্ন করে তোলা, আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, এই যে একটা বিভৎস চিত্রের উল্লেখ আছে, ঠিক তার মধ্যে একটা এরকম একটা চিত্র মানুষের মৃত্যুর এই বিষয়টা এই কবিতার মধ্যে ফুটে উঠবে। রেস্তোরাঁর রক্তস্নাত শার্ট আর অবুঝ শিশুর মা বাবার লাশই যেন আমাদের স্বাধীনতার প্রকৃত চিত্র। উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের স্বাধীনতার জন্য যে আমরা সংগ্রাম করেছি, আমরা ত্যাগ তিতিক্ষা, আমরা যে উৎসর্গ করেছি, আমাদের জীবন দান করেছি, সেই জীবন স্বাধীনতা পেতে যে এটাই ছিল আমাদের মূল চিত্র, বা যেখানে সেখানে লাশ পড়ে থাকা, এই যে এগুলো তোমরা সুন্দর করে ব্যাখ্যা করে দেবে। তো যা হোক, তোমরা প্রশ্নগুলো লিখবে। আমি আগামী দুটো একটা ক্লাস পরেই আমি চেষ্টা করব তোমাদের জন্য, আমি নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করছি, এই নৈর্ব্যক্তিকগুলো আমি তোমাদেরকে উপস্থাপন করব। আর আমি তোমাদেরকে এমনি ইতিমধ্যে বলেছিলাম যে বাবারা, যে তোমরা ওই ইন্টারনেটে গিয়ে তোমরা পরীক্ষা দিতে থাকো। তা সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।